তো আজকে আমরা মেইনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট প্রোডাক্ট। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং আমরা কেন করব? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটার উৎপত্তি তো হয়েছে পাওয়ার প্ল্যান্ট থাকার কারণে। পাওয়ার প্ল্যান্ট যদি না থাকতো, ইলেকট্রিসিটিও থাকতো না, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররাও থাকতাম না, এবং মোস্ট অফ দা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস, ঠিক আছে, তাদেরও সার্ভাইভ করা অনেক টাফ হয়ে যেত, তাই না? সাপোজ সিভিল ইঞ্জিনিয়ারিং যে ভারী ভারী মেশিনারি গুলো ইউজ করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ভারী ভারী মেশিনারি গুলো ইউজ করে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং খুব ছোট কিন্তু কমপ্লেক্স প্রোগ্রামেবল ডিভাইস গুলো ইউজ করে, সব জায়গাতেই তো ইলেকট্রিসিটি প্রয়োজন, তাই না? তারপরে বিশেষ করে শীত প্রধান দেশগুলোতে ইলেকট্রিসিটি ছাড়া থাকা অসম্ভব। ঠিক আছে, প্রচুর ঠান্ডা, এখানে হিট করার জন্য ইলেকট্রিসিটি ইউজ করা হচ্ছে, এটা তো আগুন জ্বালে জ্বালে হিট করতে হবে। তাইলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি, ইলেকট্রিক্যাল এনার্জিটা কিভাবে প্রসেস হয়, ঠিক আছে, সেটা জানার পূর্বে আমরা একদম বেসিক থেকে শুরু করবো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করতেছি, ইলেকট্রিক্যাল এনার্জির ইম্পর্টেন্সটা কি, কিভাবে এটা উৎপাদন করা হয়, সোর্স কি। ঠিক আছে, আরো বিভিন্ন টপিক করব। প্রথমেই শুরু করছি আমরা ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি। কেন ইলেকট্রিক্যাল এনার্জিটাই আমরা ব্যবহার করব? আরো তো অনেক এনার্জি ছিল, তাই না? কারণ হচ্ছে কনভিনিয়েন্ট ফর্ম। এর মানে হচ্ছে এই ইলেকট্রিক্যাল এনার্জিটা যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি খুবই ইজিলি তোমার প্রয়োজনীয় অন্য একটা এনার্জি ফর্মে নিয়ে যেতে পারো। তোমার হিট দরকার, হিটার দিয়ে হিট নিয়ে নিলা। তোমার বাতাস দরকার, ফ্যান দিয়ে বাতাস নিয়ে নিলা। এনার্জিটা কিন্তু ইলেকট্রিক্যাল, কিন্তু ইউজ করতে পারতেছো বিভিন্ন ভাবে। লাইট দরকার, লাইট জ্বালিয়ে দিলা। অন্যান্য যে কোনো এনার্জি কনভিনিয়েন্ট না, এত সহজে কনভার্ট করে ইউজ করা যায় না। এই জন্য ইলেকট্রিক্যাল এনার্জিটা এখন পর্যন্ত এতটা পপুলার। অন্য কোনো এনার্জি যদি পাওয়া যেত যেটা এত সহজে অন্য এনার্জিতে কনভার্ট করা যায়, তাহলে ওটা ইলেকট্রিক্যাল এনার্জিতে পপুলার হয়ে যেত। ঠিক আছে, তো এনার্জি তোমার কাছে বিভিন্ন ভাবে লাগতে পারে, হিট, লাইট, মোটিভ পাওয়ার। ঠিক আছে, বিভিন্ন ধরনের এনার্জি তোমার প্রয়োজন হতে পারে। তো এই মডার্ন এরাতে আমরা খুব সহজে এনার্জিকে কনভার্ট করে ডিজায়ার্ড ফর্মে নিয়ে যেতে পারি, যদি ইলেকট্রিক্যাল এনার্জি থাকে। আমাদের কাছে ওই সকল ডিভাইস আছে কনভার্ট করার, লাইট আছে, ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে বাতি লাইট জ্বলে গেল, তাই না? ফ্যান আছে, ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে বাতাস হয়ে গেল। তো আমাদের কাছে ওই সকল ডিভাইস গুলা আছে, এবং এগুলার যে উৎপাদন খরচ এবং ব্যবহার্য খরচ, অন্য এনার্জি কনভার্ট করে এটা যদি করা লাগতো, তাহলে খরচও বেশি হইতো এবং বিষয়টা আরো জটিল হতো। ঠিক আছে, সহজে ট্রান্সমিট করা যায় এনার্জি। উৎপাদন করছি মনে করো ওই কাপ্তাই রাঙামাটিতে জলবিদ্যুৎ উৎপাদন করলাম, এটা আমি এখানে ইউজ করতে পারতেছি। ঠিক আছে, সব এনার্জি এইভাবে ট্রান্সমিট করে ব্যবহার করা যায়। ইজি টু কন্ট্রোল। ইলেকট্রিক্যাল এনার্জি তুমি তুমি ইজিলি কন্ট্রোল করতে পারো, তোমার যতটুকু প্রয়োজন অতটুকু তুমি ইউজ করতে পারো, বাড়াইতে পারো, কমাইতে পারো, কন্ট্রোলের মধ্যে আছে। ভোল্টেজ বাড়াইতে পারতেছো। অন্যান্য এনার্জি এত ইজিলি কন্ট্রোল করা যায় না এবং কনভার্ট করা যায় না। গ্রেটার ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, এটা ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করা যায়। চিপনেস। ইলেকট্রিক্যাল এনার্জিটার সাথে কি নাই? ধোঁয়া নাই, ফিউম নাই, পয়জনাস গ্যাস নাই। এই যে নিয়ে আসছে, ক্লিন একটা এনার্জি তোমার এন্ডে ব্যবহার করতেছো। যেখানে উৎপাদন হচ্ছে সেখানে নয় তৈরি হচ্ছে, কিন্তু তুমি যেখানে ব্যবহার করতেছো সেখানে এই ঝামেলাগুলা নাই, তাই না? তুমি যদি হিট তৈরি করার জন্য হিটার দিয়ে ইউজ করো, তোমার তেমন কোনো গ্যাস, স্মোক এগুলো তৈরি হচ্ছে না। আর আগুন জ্বালায় যদি করো, বাসার মধ্যে হিট তৈরি করো, তাহলে কি কয়লা লাগবে, দিয়াশলাই লাগবে, কেরোসিন লাগবে, শুকনা লাকড়ি লাগবে, ওরকম একটা প্লেস লাগবে, ধোঁয়া হবে, ধোঁয়া বাইর করার জায়গা লাগবে, ধোঁয়া যে exhaust রাখছে ওই দিক দিয়ে আবার বৃষ্টি ঢুকবে, ওটা প্রোটেকশনের জন্য আরেক চিন্তা, তাই না? তাহলে এটা হচ্ছে ক্লিন একটা প্রসেস।
এবং ট্রান্সমিশন এফিসিয়েন্সি অনেক ভালো। আমরা যতটুকু উৎপাদন করি তার একটা বড় অংশই ট্রান্সমিট করতে পারি, লস কম হয়। এক জায়গায় হিট উৎপাদন করে আরেক জায়গায় ব্যবহার করতে গেলে এটা থাকবে না, বা বিভিন্ন এনার্জি এরকম কনভার্ট করতে গেলে থাকে না। কিন্তু এটা খুবই হাই ট্রান্সমিশন এফিসিয়েন্সি, খুব সহজে এটাকে ট্রান্সমিট করা যায় এবং লস কম হয়। এই কারণে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটা এত ইম্পর্টেন্ট এবং পপুলার। কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করা হয়, ঠিক আছে? তোমার কাছে একটা অল্টারনেটর আছে, যেটাকে তোমরা জেনারেটর বলো, ঠিক আছে? সেই জেনারেটরটা কেমন? এর কিছু টার্মিনাল থাকে, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট, আর একটা শ্যাফট থাকে। তো এই শ্যাফটটা যদি তুমি ঘুরাতে পারো তাহলে তুমি এই টার্মিনালে ইলেকট্রিসিটি পাবা। এটা হচ্ছে অল্টারনেটরের প্রিন্সিপাল। এটা যদি কোনোভাবে ঘুরাইতে পারো সে তোমাকে ইলেকট্রিসিটি প্রডিউস করে দেবে। কিভাবে করবে না করবে ওটা পরের কথা, ওটা অল্টারনেটরের পড়াশোনা। কিন্তু অল্টারনেটর মেশিনটা এমন যে তার শ্যাফট যদি আমি ঘুরাইতে পারি তাহলে সে আমাকে ইলেকট্রিসিটি দেবে। তাইলে আমি এই শ্যাফটটা ঘোরানোর চেষ্টা করবো ইলেকট্রিসিটি পাওয়ার জন্য। এই শ্যাফটটা কিভাবে ঘোরাবো? এই শ্যাফটটার সাথে আমি কোনো একটা ডিভাইস, মেশিন বা এনিথিং কানেক্ট করে যদি একে ঘুরাই, সেই সকল ডিভাইস বা মেশিনকে বলা হবে প্রাইম মুভার, যারা অল্টারনেটরকে ঘুরায়, ঠিক আছে? অল্টারনেটরকে মেকানিক্যাল এনার্জি সাপ্লাই করে। এই যে রোটেশন হচ্ছে, এটা মেকানিক্যাল এনার্জি যে সাপ্লাই করে, সেটা হচ্ছে কে? প্রাইম মুভার। আর মুভার কোনো একটা এনার্জি দিতে হবে, তো আর নিজে নিজে ঘুরে না। প্রাইম মুভারকে আমরা কোনো একটা এনার্জি দিলে সে কি করে, তার মধ্যে মেকানিক্যাল এনার্জি প্রডিউস করে, যেটা রোটেশনাল এনার্জি। সেই রোটেশনাল এনার্জি দিয়ে যখন এই শ্যাফটটা ঘুরে তখন অল্টারনেটর এখানে আমরা ইলেকট্রিসিটি পাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে একটা প্রাইম মুভার সম্বন্ধে বোঝা, যে এটা কি, এটা কিভাবে কাজ করে, কি কি সোর্স এখানে আমরা দিই। তাইলে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি কাকে বলে? এটা হচ্ছে দ্য কনভার্সন অফ এনার্জি অ্যাভেলেবল ইন ডিফারেন্ট ফর্মস ইন নেচার। নেচার বিভিন্ন ফর্মে এনার্জি আছে, সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করাটাই হচ্ছে কি জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, বিদ্যুৎ উৎপাদন। পরিবেশে তো বিভিন্ন ভাবে এনার্জি গুলো আছে, তাই না? ওইটাকে যখন ইলেকট্রিক্যাল এনার্জিতে আমরা কনভার্ট করি সেটাকে বলে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি ইজ এ ম্যানুফ্যাকচার্ড কমোডিটি লাইক ক্লথিং। যেমন তোমার কাপড় তৈরি করো, ফার্নিচার তৈরি করো, যন্ত্রপাতি তৈরি করো, এইরকমই একটা কমোডিটি, পণ্য মনে করতে পারো, হচ্ছে কি ইলেকট্রিক্যাল এনার্জি। কিনতেছো না, কিনে ব্যবহার করতেছো না, তাই না? কিনে ব্যবহার করতেছো না ইলেকট্রিসিটি। আচ্ছা, এবং যতটুকু কিনতেছো ততটুকুরই কিন্তু বিল দিচ্ছ। কাপড় একটা কিনলে যতটুকু বিল দাও, দুইটা কিনলে বেশি দাও না? ইলেকট্রিসিটি এরকম, এতটুকু ব্যবহার করলে এরকম বিল দাও। তাহলে এটা একটা কি পণ্য বলা যায়, তাই না? একটা ক্লথ, তারপরে ফার্নিচার, এগুলোর মতো একটা পণ্য। এই পণ্যগুলা হঠাৎ করে তো তৈরি হয় না, তাই না? ক্লথ তৈরি করার জন্য কি লাগে? প্রথমে ফ্যাব্রিক লাগে, ফ্যাব্রিক বা সাপোজ সুতা লাগে, ফ্যাব্রিক তৈরি করে, কাপড় তৈরি করে, কাটে মাপ মতো, এরপরে বানায়। তার একটা প্রসেস আছে না? তাহলে প্রথমে তো তোমার ফ্যাব্রিক লাগছে, সুতা লাগছে, তাই না? তাহলে কিছু একটা প্রথমে নেচার থেকে নিয়ে ওইটাকে কনভার্ট করে ফাইনালি এনার্জিতে কনভার্ট করা হয়, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখলাম। টাইম ওভার সম্বন্ধে আমরা আলোচনা করব, কিন্তু বেসিক জিনিসটা বুঝলাম। সাপোজ তোমাদেরকে কোয়েশ্চেন করতে পারি আমি, যে এক্সপ্লেইন দ্য জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, তখন এই চিত্রটা একে ব্যাখ্যা করতে হবে। এটা এখানে বললাম। এরপর হচ্ছে সোর্স অফ এনার্জি। এই যে এখানে দেখছো না, প্রাইম মুভারের মধ্যে কি আসছে? এনার্জি সোর্স আসছে। এই সোর্স গুলা কি? এই সোর্স গুলা হচ্ছে বিভিন্ন ধরনের সোর্স হইতে পারে। এর মধ্যে একটা সোর্স হচ্ছে সান,
সানের কি আছে, সান তো আমরা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি না। সান থেকে লাইট আছে, যে হিট আসে, সেটা দিয়ে আমরা কি করতে পারি, এই এনার্জিটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে উইন্ড, ওয়াটার, ফুয়েল, নিউক্লিয়ার এনার্জি, আরো বিভিন্ন ধরনের এনার্জি সোর্স হতে পারে। তো সান থেকে আমরা কি পাই, কিভাবে ইউজ করি, এটা এখানে বলা আছে। যেমন এটার যে লাইটটা আমরা পাই, এটার প্রবলেম হচ্ছে অনেক বড় এরিয়া জুড়ে আমরা যখন সোলার পাওয়ার প্ল্যান্ট সেট আপ করি, এনার্জিটা পাই অনেক কম। পাওয়ার প্ল্যান্টটা অনেক বড় জায়গা দখল করে, তাই না? এনার্জি দেয় কম। এটা ক্লাউডি ডে অথবা নাইটে ইউজ করা যায় না, রাতে তো সান নাই, সানের এনার্জি তো রাতে ইউজ করা যায় না। এটা আনইকোনমিক্যাল মেথড, অর্থনৈতিক ভাবে সাশ্রয়ী না। ঠিক আছে, এটা হচ্ছে এর সমস্যাগুলা। আর কিভাবে ইউজ করা হয় এই এনার্জিটা, যেমন সান থেকে আমরা যে হিট পাই, সেই হিটটা দিয়ে আমি যদি বিভিন্ন রিফ্লেক্টর ইউজ করি, রিফ্লেক্টর দিয়ে সেই হিটটাকে এক জায়গায় নিয়ে আসি, আয়না টায়না দিয়ে নিয়ে আসলাম। আনার পরে আমি যখন এক জায়গায় এই হিটটা সরাসরি পয়েন্ট করব, ওখানে গিয়ে হিটটা পড়লো, তখন কি হবে, ওই জায়গাটা টেম্পারেচার হবে। সাপোজ আমি ওয়াটার রাখলাম, তাহলে সেই ওয়াটারটা কি হবে, তার টেম্পারেচার ইনক্রিজ হবে। তার টেম্পারেচার ইনক্রিজ হলে সে একসময় স্টিম হয়ে যাবে, তাই না, বাষ্প হয়ে যাবে। সেই স্টিমটা দিয়ে আমরা কি করতে পারবো, একটা টারবাইন ঘুরাইতে পারবো। টারবাইন হচ্ছে ব্লেড, অনেকগুলা ব্লেড থাকে পাখার মতো, ঠিক আছে। তো এই ব্লেড গুলো এমন ভাবে ডিজাইন করা, এখানে মনে করো যেটা উইন্ড টারবাইন, এটা বাতাস আসতে ঘুরবে, ঠিক আছে। স্টিম টারবাইন, হাই প্রেসার স্টিমের মধ্যে পড়লে ঘুরবে, ঠিক আছে। গ্যাস টারবাইন, হাই হিটেড, যখন গ্যাস কম্বাসন হয়ে এসে এখানে আঘাত করবে তখন ঘুরবে। তো টারবাইন দিয়ে আমরা স্টিম তৈরি করি। স্টিম তৈরি করার পরে স্টিম দিয়ে কি করি, সরি, টারবাইন দিয়ে আমরা স্টিম তৈরি করি না, আমরা সান থেকে যে হিট পাই সেই হিট ওয়াটারে অ্যাপ্লাই করে স্টিম তৈরি করি। সেই স্টিমটা হাইলি হিটেড এবং হাইলি প্রেসারাইজড করে একটা টারবাইনের উপর আমরা ফেলি। তখন কি হয়, ওই টারবাইনটা ঘুরে। টারবাইন যদি ঘুরে, টারবাইনের এই শ্যাফটের সাথে, এই টারবাইনটাই তখন তোমার প্রাইম মুভার, ঠিক আছে। ওই টারবাইনের শ্যাফটের সাথে অল্টারনেট শ্যাফট যখন কাপলিং করে দিবা, তখন এত ঘুরতেছে, এর সাথে অল্টারনেট শ্যাফটও ঘুরবে। তখন তোমার এই এনার্জিটা মেশিনারির মাধ্যমে, টার্নের মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে কনভার্ট করে ফাইনালি অল্টারনেটরকে ঘুরে এখান থেকে ইলেকট্রিসিটি আমরা পাবো। ঠিক আছে, নোট রাখো, কোয়েশ্চেনটা নিব। আচ্ছা, উইন্ড, একটু আগেই তো বলে ফেললাম উইন্ডের কথাটা, যে উইন্ড এনার্জি তুমি দিয়ে উইন্ড টারবাইন যদি ঘুরাও, তখন ওই উইন্ড টারবাইনটাই তোমার হচ্ছে কি প্রাইম মুভার, ঠিক আছে। এটা ইউজ করার উপায় নাই, এটা নেচার থেকে পাচ্ছি। নেচার থেকে যে বাতাসটা আসতেছে ওইটাই ইউজ করে আমি পাচ্ছি, বা নেচারের বাতাসটা আমি হাইলি ইউজ করলে আবার ওখানে খরচ হবে, তাই না। আমার টার্গেট হচ্ছে যেটা পাচ্ছি ওইটা থেকেই ইউজ করা। খরচ করে একটু পরে দেখবা, এগুলো আমরা মানে রিনিউয়েবল সোর্স বলে এগুলাকে, নবায়নযোগ্য, এগুলো শেষ নাই, এই এনার্জির শেষ নাই, ঠিক আছে। শেষ হয়ে যাবে এমন এনার্জি না। এজন্য এই যে সান, উইন্ড, এগুলোকে রিনিউয়েবল এনার্জি বলা হয়। আসতেছি, ওয়াটার, ওয়াটারের যে এনার্জিটা কিভাবে ইউজ করি সেটা আমরা দেখবো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে। একটা নদী মনে করো ফ্লো হচ্ছে একদিকে, তুমি বাদ দিলা, তাহলে যেদিক থেকে পানি আসছিল ওইদিকে তো জমা হইতে থাকবে, তাই না। আর এক সাইডে শুকায় যাবে, যাওয়ার জায়গা নেই। তাহলে যেদিকে বাদ দিছো অপর সাইড কি হয়ে গেল, পানি জমা হয়ে গেছে, প্লাবিত হয়ে গেছে, অনেক উঁচা জায়গায় ডুবে যাইতেছে। আর এই সাইডে কি নাই, পানি নাই, কেমন। এখন তুমি যে এত ওয়াটার এখানে স্টোর করলা, সেই ওয়াটারের একটা পটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে না, ওকে ছেড়ে দিলে দ্রুত গতিতে যাবে না। এখন ওকে আমরা বিভিন্ন ভাবে প্রসেস করে ওই ওয়াটারটাকে
এমন ভাবে ছেড়ে একটা টারবাইনের উপর ফেলি, ওয়াটারটা যখন টারবাইন দিয়ে পাস করে টারবাইনকে ঘুরে ফেলেছে, টারবাইন পাস করে সে চলে যায়, তখন ওই ওয়াটারের যে পটেনশিয়াল এনার্জি থেকে সেই ওয়াটার টারবাইনটাই তখন আমার প্রাইম মোভার, সেটার সাথে কাপলিং করে অল্টারনেটর লাগাইলাম, ইলেকট্রিসিটি পেয়ে গেলাম। কেমন? তারপরে আসো ফুয়েল। তোমার যে জ্বালানি আছে, এই জ্বালানি দিয়ে তুমি কি করতে পারবা? স্টিম তৈরি করতে পারবা না? পানি গরম করে বাষ্প করে ওই স্টিম দিয়ে তুমি স্টিম টারবাইন করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবা, তাই না? অথবা স্টিম দিয়ে ইঞ্জিন চালাইতে পারবা না? গাড়িতে কিন্তু তোমরা যে বাসগুলা ইউজ করতেছো মনে করো, এগুলাতে তো জেনারেটর নেই, এগুলো তো ইঞ্জিন, তাই না? ও বিদ্যুৎ উৎপাদন করে না, ও রোটেশনাল এনার্জি তৈরি করে। ওই রোটেশনাল এনার্জির একটা এনার্জি, ওইটা আসে কিভাবে? তোমরা ফোর স্ট্রোক ইঞ্জিন একটা পিস্টন এভাবে ঘুরে এবার নামে, এটাকে রোটেশনাল এনার্জিতে কনভার্ট করা হয়। তো তুমি একটা ডিজেল ইঞ্জিন দিয়া, ইঞ্জিনের মধ্যে ডিজেল দিলা, ইঞ্জিনটা ঘুরলো, ইঞ্জিনের আউটপুট একটা রোটেশন পেলে, সেই রোটেশনাল এনার্জি দিয়ে অল্টারনেটরে শ্যাফট ঘুরাইতে পারবে না, তখন এখানে ইলেকট্রিসিটি পাবা, সেই ইলেকট্রিসিটি দিয়ে একটা ব্যাটারি চার্জ করলা, ওইটাই আবার গাড়িতে ইউজ করলাম। ঠিক আছে? তাহলে ফুয়েল দিয়ে আমরা স্টিমের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, আগের প্রসেস। আবার ফুয়েল দিয়ে তো ইঞ্জিন চাপ বানানো যায়, ফুয়েল দিয়ে ইঞ্জিন ইউজ করা যায় না, ইঞ্জিনের ইনপুট। তো ওই ইঞ্জিনকে সরাসরি আমরা আবার অল্টারনেটরে কানেক্ট করে কি করতে পারি? টারবাইন ছাড়া, ঠিক আছে, আমরা এনার্জি হারভেস্ট করতে পারি। নিউক্লিয়ার এনার্জি, কিছু কিছু ম্যাটেরিয়ালের মধ্যে, যে বিশেষ করে যেগুলার পারমাণবিক ভর অনেক বেশি এবং রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলারই এই প্রপার্টিটা থাকে, ওদেরকে দিয়ে আমরা ফিশন বিক্রিয়া করি, ফিউশন, হাইড্রোজেন বোমায় ফিউশন বিক্রিয়া ইউজ করা হয়, আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ফিশন বিক্রিয়া ইউজ করা হয়। ফিশন বিক্রিয়ায় প্রচুর হিট তৈরি হয়, মানে এত বেশি হিট, 1 কেজি নিউক্লিয়ার ফুয়েল দিয়ে যতটুকু হিট তৈরি হবে, তুমি 4500 টন যদি হাই গ্রেড কয়লা পুরাও ফুললি বার্ন করতে পারো, তাইলে তুমি অতটুকু এনার্জি পাও। বুঝতে পারতেছো এটার ভিতরে কি পরিমাণ এনার্জি আছে? তাহলে এই নিউক্লিয়ার এনার্জির কিভাবে আছে? হিট আকারে আছে। আমরা যখন ফিশন বিক্রিয়া করি প্রচুর হিট তৈরি হয়, ঠিক আছে? ওই হিটটাকে ইউজ করে আমরা কি করতে পারি? ওই যে প্রসেস বললাম, তারপরে আমরা ইলেকট্রিসিটি পেতে পারি। নিউক্লিয়ার এনার্জির প্রবলেম আছে জানো তোমরা, যে হাইলি রেডিও অ্যাক্টিভ, তারপরে এটার ওয়েস্ট হ্যান্ডেল করা অনেক সেফলি হ্যান্ডেল করতে হয়, স্কিলড জনবল লাগে, ঠিক আছে? আরো বিভিন্ন question আছে, যখন এই পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করবো তখন দেখবো। তারপরে দেখো, এই চার্টটা দেখানো হয়েছে যেভাবে এনার্জিটা ইউটিলাইজ করা আছে, এখন আমরা কোন কতটুকু এনার্জি দিয়ে, কোন ফুয়েল দিয়ে কতটুকু এনার্জি প্রডিউস করা হয়। টোটাল এনার্জি মনে করো পৃথিবীর এতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি, এর মধ্যে কয়লা দিয়ে তৈরি করা হয় এই লাল এতটুকু অংশ, ঠিক একইভাবে বাকিগুলা দিয়ে কতটুকু তৈরি করা হয় এটা। এটা তোমরা আপডেটেড চার্টটা নেট থেকে দেখে নিবা, অনেক আগের বই তো, জাস্ট একটা আইডিয়া পাইলা, হয়তো সামান্য বাড়বে কমবে, যে এনার্জি ইউটিলাইজেশন ফিগার দেখলাম। এনার্জি যে সোর্স গুলো আছে এগুলোর মধ্যে আমরা একটা কম্পারিজন দেখি। তুমি যদি এখানে খেয়াল করো, তোমার যে পার্টিকুলার এনার্জি, সাপোজ আমি 3টা ফুয়েলের মধ্যে কম্পেয়ার করি, ওয়াটার, ফুয়েল, নিউক্লিয়ার, কেমন? ওয়াটারের ক্ষেত্রে দেখো, ওয়াটার পাওয়ার ইউজ করে যদি তুমি পাওয়ার প্ল্যান্ট তৈরি করো, ইনিশিয়াল কস্ট অনেক হাই, বাদ দিতে হবে নদীতে, ঠিক আছে?
স্পিল তৈরি করতে হবে, ইনিশিয়াল কস্টটা অনেক বেশি, অনেক ভারী যন্ত্রপাতি দিয়ে এটা তৈরি করতে হবে। ফুয়েল ইনিশিয়াল কস্ট জ্বালিয়ে দিয়ে একটা ইঞ্জিনিয়ারের ছোট একটা জায়গার মধ্যেই করা যায়। নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইনিশিয়াল কস্ট হচ্ছে হাইয়েস্ট, সবচেয়ে বেশি খরচ এটা তৈরি করতে হয়, এটাতে আরো ভারী ভারী যন্ত্রপাতি লাগে। রানিং কস্ট, প্ল্যান্ট যখন চলবে তখন ওয়াটার পাওয়ার বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের নাই, মানে অনেক কম, কারণ ওয়াটার তো ফ্রি, কিনা লাগতেছে। একবার বাঁধটা দিয়ে দিছো, এবার খালি পানি ছাড়তেছো। ওয়েদার ভালো থাকলে, ঠিক আছে, যদি পানি যথেষ্ট জমা থাকে তাহলে তুমি ইলেকট্রিসিটি পাচ্ছ। ফুয়েলের ক্ষেত্রে রানিং কস্ট হাই, ফুয়েল তো কিনা লাগবে, পেট্রোলের লিটার কত, ডিজেলের লিটার কত, তাই না? আর নিউক্লিয়ার এনার্জি রানিং কস্ট লিস্ট, সবচেয়ে কম। এটার যেমন হাইয়েস্ট ইনিশিয়াল কস্ট, রানিং কস্ট আবার সবচেয়ে কম। কারণ বাংলাদেশে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা রূপপুরে স্থাপন করা হলো, ওটাতে বলতেছে কি একবার ফুয়েল আনলে 1.5 বছর চলবে, ঠিক আছে? তার মানে এটার রানিং কস্ট কম। রিজার্ভ, তারপরে ক্লিনলিনেস, যেটার কেমন, এটার যে তোমার রিজার্ভার আছে, রিজার্ভস আছে, সেই রিজার্ভ গুলা তোমার পার্মানেন্ট, পানি তোমার পার্মানেন্ট থাকতে হবে, আর পানিটাকে তুমি ছেড়ে একদিক থেকে আরেক দিকে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? ফুয়েল এক্সস্টেবল, ফুয়েলের যে তোমার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করার পরে যে রিমেইনিং গুলা থাকে, অ্যাশ থাকে, স্মোক থাকে, এগুলো কি এক্সস্টেবল, আমরা ছেড়ে দিতে পারি, ঠিক আছে? কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওয়েস্ট গুলা, ডাস্ট গুলা ইনএক্সস্টেবল, এগুলা ছাড়া যায় না সহজে, তাহলে ক্ষতি হবে, রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয় এগুলা, ঠিক আছে, আমাদের সাথে আসলে ক্ষতি হবে। ওয়াটার পাওয়ার ক্লিনেস্ট, ঠিক আছে, এখানে কোনো স্মোক নাই, ঠিক আছে, কোনো ফায়ার নাই, ঠিক আছে, সুন্দর একটা ক্লিন এনার্জি। ফুয়েল হচ্ছে ডার্টিয়েস্ট, স্মোক তৈরি করে, ঠিক আছে, গ্যাস তৈরি করে। ক্লিন, যদি তুমি ওয়েস্টটা হ্যান্ডেল করতে পারো। সিম্পলিসিটি, এটা হচ্ছে সিম্পলেস্ট, খুব সহজেই এই পাওয়ার প্ল্যান্টটা কাজ করে, খুব সহজ একটা স্ট্রাকচার, যখন পড়াবো তখন দেখতে পারবো ওয়াটার হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে। ফুয়েলের যে ওয়ার্কিং প্রিন্সিপাল, অপারেশন প্রিন্সিপাল, এখানে যে পরিমাণ জিনিসপত্র লাগে, এখান থেকে ওখানে লুব অয়েল যাবে, এখান থেকে ওখানে এনার্জি ট্রান্সফার হবে, ওয়াটার যাবে, ওয়াটারকে কুল করতে হবে, অনেক কিছু আছে। ফুয়েল ইউজ করলে কমপ্লেক্স একটা ফর্ম হয়, আর নিউক্লিয়ার এনার্জি হচ্ছে মোস্ট কমপ্লেক্স, সিম্পল একটা পাওয়ার প্ল্যান্ট না। রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্যতা, এটা হচ্ছে মোস্ট রিলায়েবল, যেহেতু সিম্পল, বিশ্বাসযোগ্য। লেস রিলায়েবল, যে কোনো সময় তোমার কিছু লুব অয়েল নাই, তাহলে মনে করো কাজ হবে না, মানে অনেক কিছু মেনটেন করা লাগে। আর নিউক্লিয়ার এনার্জি মোর রিলায়েবল, তোমার কাছে ফুয়েল তো আছেই, একবার ফুয়েল দিছো, ফুয়েল সব সময় তোমার কাছে আছে, অল্প খরচে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি খুব সহজেই কি করতে পারবা, এই নিউক্লিয়ার এনার্জির উপর রিলাই করতে পারবে। ফুয়েল হচ্ছে লেস রিলায়েবল, আর ওয়াটার মোস্ট রিলায়েবল। ঠিক আছে, আজকে তাহলে আমরা এতটুকু দেখছি, নেক্সট ক্লাসে আমরা বাকি যে অংশগুলো